আমাদের দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তার ছেলে মাসুদ সাঈদী কিন্তু একটা স্পষ্ট কথা বলেছিলেন। জামাতের আমির যখন বলেছিলেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, সেই দিনই মাসুদ সাঈদী বলেছে যে আপনার সন্তান কি মৃত্যুবরণ করেছে, হত্যা হয়েছে, শহীদ হয়েছে, আপনি ক্ষমা করতে কে? আপনি যদি ক্ষমা করেন এই শহীদদের সাথে আপনার বেইমানি করা হবে। পাশাপাশি গতকালকেও আবার এই আমির আরেকটা কথা বলেছে যে ভারতের সাথে তারা সুসম্পর্ক করতে চায়, ভারতের সাথে আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে রাজনীতি করতে চায়, বন্ধুত্ব করতে চায়। এর আগেও কিন্তু একবার বলেছিল যে আমরা ভারতের সাথে সংলাপে বসতে চাই রাজনীতিতে। সেখানে কিন্তু স্পষ্টভাবে ওই ভারতেরও সেই বিজেপির সভাপতি অমিত শাহ রাজি হয়ে গেছিলো এবং অমিত শাহ সাথে সাথে বলেছে আমরা বসতে চাই জামাতের সাথে। আবার এখন নতুন করে বলতে চাই, আমি জানি না, আমার এটা ব্যক্তিগত কথা, আমার দলের কথা না, দল কিভাবে কি জানে। আমি ব্যক্তিগতভাবে যেহেতু 3 বার আয়নাঘরে গিয়েছি, গুলি খেয়েছি, অনেক মামলায় রিমান্ডে গিয়েছি, জেল খেটেছি, সেই জন্য বলতে চাই যে আপনি একজন ইসলামিক একটা দলের আমির, আপনার কাছে সবিনয় অনুরোধ, এই শহীদরা তো আছি, এর আগে আমরা এই 16 বছর গুম খুন হত্যা হলাম, 65 লক্ষ লোকের নামে মামলা দিল, আপনি কিভাবে এই সমস্ত কথা বলেন? সেখান থেকে ফিরে আসুন। নির্লজ্জ। আপনার দেখেন সে কিভাবে বলে যে তোমরা আমার এইটা রেকর্ড করে সুন্দর করে আবার ছাড়বা, মানে সেটাও আর ওই এডিট করার সময় পায় না। অর্থাৎ চোর যদি চুরি করে তার কিছু লক্ষণ থেকে যায়। আমরা দেখলাম আমেরিকায় সাথে যেটা হলো সেটাও উনি বললো, আবার ডেনমার্কের সাথে সেটাও বললো তোমরা ছাড়বা। এই বিষয়গুলো আসলে নির্লজ্জতা। ডক্টর ইউনূস সাহেব ভারতের একটা হিন্দু টাইমস সাক্ষাৎকারে বলেছেন যে এদেশে আওয়ামী লীগের রাজনীতি বা তারা নির্বাচনে যেতে পারবে। এটাও আমি মনে করি। সাথে সাথে আপনার একজন উপদেষ্টা ছাত্র থেকে যে আসছে নাহিদ, সে কিন্তু স্পষ্টভাবে বলেছে যে বাংলার মাটিতে এই খুনিদের, গণহত্যাকারীদের কোনো নির্বাচন করতে পারবে না। আমার মনে হয় যেহেতু আসলে এরা গণহত্যাকারী এবং যে ধরনের বাংলাদেশে সবচেয়ে ভোট অধিকার শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে, সকল বিচার বিভাগকে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়েছে, সেই ক্ষেত্রে ওনাদের একটু থামলে ভালো হয়। আপনারা দেখেছেন বাহাউদ্দিন নাছিম, তারা 3 ভাই, এক ভাই মেয়র ছিল আর এক ভাই বোঝায় কোনো কাজকাম করে। একটা সময় আমার ওই অঞ্চলের লোকজন ছিল, তারা স্পষ্টভাবে বলেছে যে বাহাউদ্দিন নাছিমরা ভালোভাবে একটা মেহমান আসলে আপ্যায়ন করতে পারতো না। সেটা বেশি দিনের কথা না, আওয়ামী লীগ এই 2008 সালে আসার আগে। এবং ওই মেয়র ছিল, মেয়রও ভালোভাবে চলতে পারতো না। সেইখানে আজকে আঙ্গুল ফুলে বটগাছ না, আঙ্গুল ফুলে পাহাড় হয়ে গেছে এই বাহাউদ্দিন নাছিম। সেই বাহাউদ্দিন নাছিম আজকে বলতেছে যে আমরা ক্ষমা চাবো যদি আমাদের ভুল হয়। সেখানেও আবার যদি চিন্তা করেন, এত টেকনিক বাস, আপনি সেখানেও ডাইরেক্ট বলেন আরে তুমি গণহত্যাকারী কতগুলো, তুমি গুমকারী, তুমি খুন, তুমি অর্থ আত্মসাৎ করেছো, এবং তুমি যে উন্নয়নের কথা বলেছো প্রত্যেকটা উন্নয়নে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লোন, আপনার পদ্মা সেতুতে লোন, আপনার মনে করেন সেই বঙ্গবন্ধু ট্যানেলের লোন, আপনার এই মেট্রো রেলের লোন, এই লোনগুলো কিন্তু আছে। সেখানে তুমি এটা কিভাবে বলো, আবার বলো যদি, আপনাকে কে ক্ষমা করবে? আপনি কি ক্ষমা চান? আপনি এই গণহত্যা করেছেন সেইটার ক্ষমা চান? আপনি কি গুম করেছে সেইটার ক্ষমা চান? না আপনি 20 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেইটার ক্ষমা চান? আপনার এই ভোট অধিকার হরণ করেছেন সেইটার ক্ষমা চান? গণতন্ত্র শেষ করে দিয়েছেন সেইটার ক্ষমা চান? স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সব শেষ করে দিয়েছেন সেইটার ক্ষমা চান? আর ক্ষমা করবে কে? আপনি যারা জানেন মহান আল্লাহ তাআলার যে কোরআনে, সে কোরআনে কিন্তু স্পষ্ট আছে যে আল্লাহ তাআলাও সব কিছু ক্ষমা করবে না। আপনি যদি কারো ঋণগ্রস্ত হয়ে যান, কারো অধিকারকে আপনার সেখানে যদি আপনি সেটা আত্মসাৎ করেন, সেখানেও কিন্তু সেই ক্ষমা তার কাছে চাইতে হবে। তাই আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তার ছেলে মাসুদ সাঈদী কিন্তু একটা স্পষ্ট কথা বলেছিলেন। জামাতের আমির যখন বলেছিলেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, সেই দিনই মাসুদ সাঈদী বলেছে যে আপনার সন্তান কি মৃত্যুবরণ করেছে, হত্যা হয়েছে, শহীদ হয়েছে, আপনি ক্ষমা করতে কে? আপনি যদি ক্ষমা করেন এই শহীদদের সাথে আপনার বেইমানি করা হবে। পাশাপাশি গতকালকেও আবার এই আমির আরেকটা কথা বলেছে যে ভারতের সাথে তারা সুসম্পর্ক করতে চায়, ভারতের সাথে আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে রাজনীতি করতে চায়, বন্ধুত্ব করতে চায়। এর আগেও কিন্তু একবার বলেছিল যে আমরা ভারতের সাথে সংলাপে বসতে চাই রাজনীতিতে। সেখানে কিন্তু স্পষ্টভাবে ওই ভারতেরও সেই বিজেপির সভাপতি অমিত শাহ রাজি হয়ে গেছিলো এবং অমিত শাহ সাথে সাথে বলেছে আমরা বসতে চাই জামাতের সাথে। আবার এখন নতুন করে বলতে চাই, আমি জানি না, আমার এটা ব্যক্তিগত কথা, আমার দলের কথা না, দল কিভাবে কি জানে। আমি ব্যক্তিগতভাবে যেহেতু 3 বার আয়নাঘরে গিয়েছি, গুলি খেয়েছি, অনেক মামলায় রিমান্ডে গিয়েছি, জেল খেটেছি, সেই জন্য বলতে চাই যে আপনি একজন ইসলামিক একটা দলের আমির,
আপনার কাছে সবিনয় অনুরোধ, এই শহীদরা তো আছি, এর আগে আমরা এই 16 বছর গুম খুন হত্যা হলাম, 65 লক্ষ লোকের নামে মামলা দিল, আপনি কিভাবে এই সমস্ত কথা বলেন? সেখান থেকে ফিরে আসুন। আপনি কখনো, যদি আমরা সব সময় জানি যে ভারত আমাদের কখনো ভালো চায় না, আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সেই ভারত আমাদের পানির হিস্সা দিল না। যখন বন্যা হয় তখন পানি ছেড়ে আমাদেরকে মৃত্যুবরণ করায়, আমরা ক্ষতিগ্রস্ত হই। আবার যখন আপনার মনে করেন যে যখন আপনার খরা হয়, সেই খরার সময় দেখেন তারা পানি আটকিয়ে রেখে আমাদের নির্মমতা কিভাবে তাদের প্রকাশ পায়, যে সেখানে আমরা চাষাবাদ করতে পারি না, আমাদের চাষিরা সর্বত্র শুকিয়ে যায়, কোনো জায়গায় কাজ করতে পারে না, চাষবাস করতে পারে না। এই উভয়ই তারা কিন্তু ষড়যন্ত্র করে, আমাদের সেই পানি দেয় না। এরকম একটা অবস্থা, সেই ভারতকে কেন আপনি একজন আমির ইসলামিক দলের, এইটা তো আপনি জানেন যে কখনো আপনারা 86 সালে আপনারা জামাত ওই শেখ হাসিনার সাথে, জাতীয় বেঈমানের সাথে নির্বাচনে গিয়েছিলেন, কি পেয়েছেন? 96 সালে আন্দোলন করেছেন, কি পেয়েছেন? আপনাদের ফাঁসি হয়েছে, যদিও আমাদেরও একজন ফাঁসি হয়েছে, কিন্তু আপনাদের অনেক ফাঁসি হয়েছে, আপনাদের পাখির মতো সেই গুলি করে মেরেছে। তাই আমি বলবো যে এরা হচ্ছে বিষধর সাপ, এরা কখনো ভালো হবে না। আসুন, ভারত আমাদের কোনো সময় বন্ধু হয় না, যদি কখনো বন্ধু হয় সামগ্রিক ভাবে দেশের সাথে। সকল 53টা দল নির্বাচনে যায়নি, নিবন্ধিত অনিবন্ধিত, এই 53 দলই সিদ্ধান্ত নেবে তাদের সাথে রাষ্ট্রীয়ভাবে কিভাবে আমরা তাদের সাথে বন্ধুত্ব করব। তাই আমরা যেহেতু দেশপ্রেমিক যদি হই, দেশপ্রেমিক দল হই, তাহলে এই ভারতের সাথে আলাপ আলোচনা করে ক্ষমতার লোভ করেন না। কারণ আমরা জানি যে পৃথিবীতে অভাব কারো চিরকাল থাকে না, কেউ ফকির ছিল বাদশাহ হয়, বাদশাহ ছিল ফকির হয়, কিন্তু কারোর মধ্যে যদি লোভ থাকে, এই লোভই কিন্তু সবসময় থাকে। আমরা ইতিমধ্যে আগে জাতীয় পার্টিকে দেখেছি, সেই লোভ তাদের ছিল সবসময়। কোনোভাবে কেউ ধরে বান্ধা কথা বলে সমঝোতা, কোনোভাবে শেষ পর্যন্ত তারা এই লোভে পড়ে গেছে।